খবরটি বাংলা বলছে। 3 দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিল্পোদ্যোগীদের সঙ্গে সভা করেন তিনি। আজ তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন দরাজ হস্তে। বোঝাই যাচ্ছে যে 2026-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গের মন পুরোপুরি পেতে এই মুহূর্তে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি কয়েকদিন আগেই জন বার্লা তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যে উত্তরবঙ্গ যেখানে বিজেপি ভালো ফল করেছিল, সেই উত্তরবঙ্গর মন পেতে তৃণমূল কংগ্রেস সচেষ্ট। আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও এই মাসের শেষে পশ্চিমবঙ্গ সফরে আসার কথা এবং আলিপুর দুয়ারে তিনি সভা করবেন বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে 2026-এর আগে উত্তরবঙ্গে যে আলাদাভাবে নজর সমস্ত রাজনৈতিক দলের, তা বলাই বাহুল্য। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন জয় মল্লিক, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসে যোগ দেবেন সুদীপ রাহা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শিলিগুড়ির প্রাক্তন মেয়র, বর্ষিয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। অশোকদা, মৌপিয়া, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভির স্টুডিও থেকে। আমি আসবো আপনার কাছে এবং আলোচনায় আসার আগে আমি একটু চোখ রাখবো প্রতিবেদনে। রাজ্যে তৃণমূলে আধিপত্য প্রায় 1.5 দশক ক্ষমতায় থাকলেও অটুট। তবে ভোটের রাজনীতির নিরিখে রাজ্যের শাসক দলে প্রভাব বৃদ্ধির পথে কাঁটা উত্তরবঙ্গের 8টি জেলা। নাগালে না থাকা জমি উদ্ধারে, উন্নয়নের প্রশ্নে বরাবরের অবহেলিত উত্তরবঙ্গকেই ক্ষমতায় বসা স্থক বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শিল্প মানচিত্রে উত্তরবঙ্গকে পোক্ত জায়গা করে দিতেই বদ্ধপরিকর মমতা। 3 দিনের সফরে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই মালদা থেকে দার্জিলিং ডুয়ার্সের শিল্পোদ্যোগীদের নিয়ে বৈঠক শিলিগুড়িতে। একদিকে নতুন লগ্নি বার্তা ও সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তি তুলে ধরা, অন্যদিকে মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান ও নানা প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সরকারি পরিষেবা বিতরণের মাধ্যমে দলের সংগঠনকে একটা ঝাঁকুনি দেওয়াটাও তৃণমূল নেত্রী হিসেবে তার অন্যতম অভিপ্রায়। কেননা উত্তরবঙ্গের আর্থিক শ্রীবৃদ্ধির দিকে নজর দিলেও ভোটের ময়দানে তার পুরোপুরি প্রতিদান পায়নি শাসক দল। রাজ্য বিজেপির বারবারন্তের ভর কেন্দ্র উত্তরের জেলাগুলি। যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমরাও যাইনি কোথাও, আমরাও ইচ্ছা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম। আমাদের তো একটাই জায়গা, আমরা বাংলায় করি মনুষ্যত্বের কাজে। উত্তরের বাসিন্দাদের মধ্যে প্রশাসনিক কর্মকাণ্ডকে জনপ্রিয় করে তুলতে মমতার হাতিয়ার উন্নয়ন। এদিন শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ির ডাবগ্রামের সভায় সেটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে। এসএআইপি একটা প্রকল্প আছে, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে, আমরা পারমিশন দিই। 77 একর জমিতে 5টা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন। দক্ষিণবঙ্গ নিয়ে তৃণমূল নিশ্চিন্ত। এরপর 2026 সালে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে মরিয়া তৃণমূল। নানাবিধ জনকল্যাণমূলক কাজের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের প্রভাব বৃদ্ধি পাওয়ায় বিজেপি কিছুটা ব্যাকফুটে। তার লক্ষণ ফুটে উঠেছে বিজেপির গড়ভূমে একের পর এক ভাঙনের প্রবণতায়। সেই কৃষ্ণ কল্যাণী থেকে সুমন কাঞ্জিলাল, হালে কেন্দ্রের মোদী সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগ দিয়েছেন। অর্থাৎ যেসব জনপ্রতিনিধির ভরসায় বিজেপি উত্তরের জমি তৈরি করেছিল, তারাই সদল বলে মমতার প্রতি আস্থাশীল হয়ে পড়ছেন। ফলে আশা জাগলেও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। 2024 সালে মালদায় ভোট প্রচারে গিয়ে জেলা 2টি লোকসভা আসনের মধ্যে একটিতেও জয় পায়নি তৃণমূল। বিজেপি ও কংগ্রেস একটি করে আসন পায়। কোচবিহারে জয় পেলেও দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও মালদা উত্তর ও বালুরঘাট লোকসভা তৃণমূলকে হারিয়ে জিতেছিল বিজেপি। 2019 সালে লোকসভা ভোটের ভিত্তিতে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 37টিতে এগিয়েছিল বিজেপি।
2021 সালে বিধানসভা ভোটে বিজেপির মুখ রাখলেও ভোট প্রাপ্তির নিরিখে হাওয়া ঘোরার আভাস মেলে। পদ্ম শিবিরের ভাঙন বাড়তে থাকে। এই প্রবণতাকে ধরে রাখতে পারলে যে 2026 সালের বিধানসভায় উত্তরে বিজেপির খাসতালুকে দক্ষিণবঙ্গের ছায়া পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। আমি শুরুতে অশোকদার কাছে সরাসরি চলে যাব। অশোকদা, উত্তরবঙ্গ খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আর বছরখানেকও বাকি নেই, সমস্ত রাজনৈতিক দলের ফোকাসে আলাদাভাবে আসতে শুরু করেছে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে আপনার অ্যাসেসমেন্ট কি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে, উত্তরবঙ্গের কোট আনকোট বঞ্চনা নিয়ে রাজনৈতিকভাবে বহু শব্দ ব্যয় হতে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে। এই সম্পর্কে আপনার মত কি? আমার মত তো আপনি এটা বলেই দিয়েছেন। আপনি প্রথমে এটা বলে দিয়েছেন, নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গ সফরে এসছেন এবং তিনি ঘোষণা করেছেন যিনি একটা শিল্প সম্মেলন করবেন শিলিগুড়িতে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে সাংবাদিক সম্মেলন উনি বললেন, কটা উৎপাদন ভিত্তিক শিল্প হবে উত্তরবঙ্গে, কোন কোন জায়গাতে কটা প্রস্তাব এসছে বলতে পেরেছেন? আচ্ছা, কলকাতাতে যে মাঝে মাঝে একটা বড় এরকম বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হয় এবং তাতে কি দেখা যাচ্ছে প্রত্যেকবার যে কথাটা বলে কয়েক হাজার, কয়েক লক্ষ কোটি টাকার কথা বলে, তারপরে কি পরের বার যখন শিল্প সম্মেলন হয় তখন কখনো বলতে পেরেছেন যে এতগুলো শিল্প এসছে, এত উৎপাদন হয়েছে, এত লোকের এমপ্লয়মেন্ট হয়েছে, বলতে পেরেছেন কখনো? সেই জন্য পুরোপুরি বিষয়টাকে আপনি সঠিকভাবেই বলেছেন, এটা একেবারেই ইলেকটোরাল, নির্বাচনকে সামনে রেখে। ঠিকই আপনি বলেছেন, উত্তরবঙ্গের মানুষের মন পাননি মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গের মানুষের মন পাননি, নির্বাচনের ফলাফলগুলিও সেটা প্রমাণ করে। আমি তার মানে এটা বলছি না যে আমাদের মন পেয়েছেন না, আমরাও মানুষের, আমাদের মানুষ পায়নি, আমরাও পাইনি, আমাদের একটা ব্যর্থতা অবশ্যই আছে। কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ নির্ভরশীল হচ্ছে কৃষির ওপরে। উত্তরবঙ্গের প্রচুর সবজি, ফুল, ফল এগুলো হয়ে থাকে, সেগুলো প্রিজার্ভেশন ইত্যাদির জন্যে, বা তিস্তা ব্যারেজের জল আরো কিভাবে বেশিভাবে উত্তরবঙ্গের বিভিন্ন কৃষিক্ষেত্রে যেতে পারে, কিভাবে উত্তরবঙ্গে একটা উৎপাদন ভিত্তিক শিল্প হতে পারে। এখন তো প্র্যাকটিক্যালি উত্তরবঙ্গে একটা বলে না, ওনাকে অনেক অর্থনীতিবিদ বলেন এটাকে একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে হয়েছে। অর্থাৎ একটা কিছু ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছেন কিছু মানুষকে, মমতা ব্যানার্জি তারা ফ্র্যাঞ্চাইজিটা ভোগ করছে। এই ফ্র্যাঞ্চাইজি ভোগ করছেন কিভাবে? তাদের হাতে একটা রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে, কিছু অর্থনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারাই প্র্যাকটিক্যালি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং গ্রামাঞ্চলে ওনারা একটা আধিপত্য, এটাকে বলা হয় একটা অপরাধ চক্রের সৃষ্টি করা হয়েছে এবং একটা নতুন এমন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং সেটা লুট এবং দুর্নীতির উপরে টোটালি ডিপেন্ডেন্ট। এটা অনেকটা বলা হয় এই নন কর্পোরেট একটা ক্রনি ক্যাপিটালিজম, যাকে অর্থনীতিবিদরা যে, এইটা হয়েছে। এবং এই যে উত্তরবঙ্গের একটা লুট চলছে, উত্তরবঙ্গের জমির দালালি, বেআইনি বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ এবং তার সাথে প্রাকৃতিক সম্পদের যে লুট, শুধু আপনারা দেখবেন এই যে কয়েকদিন আগে আমি দেখছিলাম একটা অর্থনীতিবিদ বের করেছেন, তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ হয়েছেন, যারা এমপি হয়েছেন, তখন তারা তো একটা তাদের একটা আয়ের উৎসটা কি, কত আয়, তাদের সম্পদ, তাদের একটা ডিক্লারেশন দিতে হয় নির্বাচনের সময়। সেটা যেটা দিয়েছে 2011 সালে যেটা দিয়েছিল, আর 2021 সালে যেটা দিয়েছে বা 2024 সালে যেটা দিয়েছে পার্লামেন্টের নির্বাচনের সময়, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচিত প্রার্থীদের তাদের সম্পদের পরিমাণ গ্রামাঞ্চলে বেড়েছে 33 গুণ বৃদ্ধি পেয়েছে, আর 14 গুণ বৃদ্ধি পেয়েছে শহরাঞ্চলে। এটা কিন্তু কখনো কোনো উৎপাদন ভিত্তিক শিল্প করে হয়নি, কিন্তু টোটালি হয়েছে লুট করে হয়েছে। এটাকে বলে অর্থনৈতিক ভাষায় বলে রেন্ট সিকিং করে, পুরো অর্থনীতিটাকে রেন্ট সিকিং এর উপরে ওনারা দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে উত্তরবঙ্গের একটা বলেছেন ওনারা, আচ্ছা আমরাও তো ছিলাম, বামফ্রন্ট সরকারও ছিল সেই সময়। এই যে শিলিগুড়িতে যে টি পার্ক, শিলিগুড়ি ড্রাই পোর্ট, শিলিগুড়ি ফুড পার্ক,
শিলিগুড়ি পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টার ইত্যাদি যা যা হয়েছে সবই তো বামফ্রন্টের সময়তে হয়েছিল। আজকে সেগুলি প্রায় বন্ধ হতে চলেছে। পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টারটা তো প্রায় উঠেই গেছে, তারা তো চালুই করতে পারেনি। একটা প্যারিশেবল কার্গো সেন্টার করা হয়েছে বাগডোগরা এয়ারপোর্টে, সেটা চালুই করেনি, আমরা নির্মাণ করে গেছিলাম। একটা আইটি সেন্টার এখানে হওয়া কথা, 25 একর জমির ওপরে আমরা জমিটা রেখে গেছিলাম, এখন একটা আইটি সেন্টার হবে। একটা কোম্পানির সঙ্গে কথাবার্তা হলো, ওনারা কি বলেন, আচ্ছা 10 একর জমিতে একটা কনভেনশন সেন্টার হবে। কনভেনশন সেন্টারটা দরকার নাকি আইটি সেন্টারটা দরকার? আচ্ছা আমাদের সময় তো অনেকগুলো টাউনশিপ হয়েছিল, সেখানে একটা ট্রান্সপোর্ট নগর হয়েছে, কতগুলো ট্রাক টার্মিনাল হয়েছে, আজকে ওনারা করতে পেরেছেন? আমার অসুবিধা এখানে একটু প্রশ্ন আপনার কাছে, উনি বলছেন না ওটা হ্যাঁ আমার এখানে একটু প্রশ্ন আপনার কাছে, যে আমরা যেভাবে দেখছিলাম যে গত কয়েকটা নির্বাচনে যেভাবে যে উত্তরবঙ্গ বামেদের শক্ত গড় ছিল, সেই উত্তরবঙ্গে আমরা দেখলাম যে বিজেপি তারা অনেকটা জায়গা করে নিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট দেখছি, যেমন বছর 3 আগে এই প্রথমবারের জন্য শিলিগুড়ি পুরসভা তার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই শিলিগুড়িতে উত্তরবঙ্গে আপনি একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে বামফ্রন্টের হয়ে, সেটা আপনি করেছেন। সে কারণে আপনার কাছে আরও, আপনার মতটা এই জন্য আরও গুরুত্বপূর্ণ যে এই যে সাম্প্রতিক অতীতে আমরা দেখছি যে জন বার্লা থেকে শুরু করে সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে বা কৃষ্ণ কল্যাণী, তারা শিবির বদল করছেন, তারা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। আমরা গত যে বিধানসভার উপনির্বাচনগুলো দেখলাম, সেখানেও মাদারিহাটের মতো কেন্দ্র ছিল যেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলো। আপনার কি মনে হয় যে 2026-এর বিধানসভা নির্বাচনের এই এখনও, আমি আবারও বলছি, 1 বছরও বাকি নেই, এখন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও উত্তরবঙ্গে তাদের জায়গা করতে পেরেছে, এই ইঙ্গিতটাই কি স্পষ্ট না? এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি যখন ধর্মকেন্দ্রিক হয়ে যায় না, বা যখন জাতপাত কেন্দ্রিক হয়ে যায়, কাস্ট কেন্দ্রিক, দেখবেন এই পশ্চিমবঙ্গের রাজনীতির একটা পরিবর্তন হয়েছে 2009 সাল থেকে। এই পরিবর্তনটা দেখা গেছিল যখন একটা কাস্ট পলিটিক্সটা শুরু করেছিল, প্রথমে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাকেই পরে কিন্তু বিজেপি এটাকে একটা রিলিজিয়ান পলিটিক্স, ধর্মের রাজনীতিটা তারা শুরু করেছে। আমরা হেরেছি কিন্তু আমাদের কোনো, আমরা উন্নয়নের কাজ করিনি, সেই জন্য আমরা হারিনি। এমনকি এই যে শিলিগুড়িতেও যদি দেখেন না, শিলিগুড়িতে যদি বলেন, আমি তো একদিন বলেছিলাম যে একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে বলেছিলাম যে আপনি একদিকে থাকুন, আমি একদিকে থাকি, এটা বিতর্ক হোক, আমাদের সময় কি কাজ হয়েছে আর আপনাদের 14 বছরে কি কাজ হয়েছে। উনি বিতর্কে আসতে চাইলেন না। তো আমরা এই কথাটাই বলতে চাইছি, এই যে ডেভেলপমেন্টটা, উন্নয়নের কাজটা আমরা অনেক করার পরেও কিন্তু নির্বাচনে সেটা কিন্তু এটা একটা প্রায়োরিটিতে আসেনি, অগ্রাধিকারে আসেনি। অগ্রাধিকারে এসে যাচ্ছে ধর্ম এবং জাতপাত। স্বাভাবিকভাবে আমরা তো কোনো দুর্নীতির জন্য হারিনি, আমাদের ব্যর্থতার জন্য হারিনি, আমাদের কাজ করিনি সেই জন্য হারিনি। মানুষের সঙ্গে এখনো তো আমাদের অনেক সম্পর্ক আছে। কিন্তু রাজনীতিতে যখন ধর্মের দিকে চলে যায়, বা রাজনীতি যখন জাতপাতের দিকে চলে যায়, আবার উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে, আমি এই কথাটা বললাম না, ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স বললাম, আমি আপনাদের কাছে এই যে রেন্ট সিকিং এর কথা বললাম, আমি এই যে করাপশন বললাম, এই যে লুটের কথাটা বললাম, এগুলো এত বেশি বেড়ে গেছে, তখন আমাদের রাজনৈতিক মতাদর্শ দিয়ে এগুলোকে আমরা কিন্তু মোকাবেলা করতে পারছি না। সেজন্য তৃণমূল জিতেছে বা বিজেপি জিতেছে মানে এটা ডাজ নট মিন যে এরা কোনো পারফর্ম করে জিতেছে, এরা কাজ করে জিতেছে, এরা কোনো মতাদর্শের তাদের জয় হয়েছে, না, কোনো মতেই না। আর আমাদের পরাজয় হয়েছে আমরা দুর্নীতি করেছি, তার জন্য না। আমরা এই ধর্মের রাজনীতি, আমরা এই ধরনের এই জাতপাতের যে রাজনীতি, যা ওরা এটাকে করেছে, বা আর্থিক লেনদেনের মধ্য দিয়ে, এই যে বলেছি না ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, যাকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে কিছু লোককে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, বস্তি অঞ্চলে, গরিব মানুষের মধ্যে, এইটা তো আমরা করতে পারবো না, আমরা কখনো করতে, আমরা তো সেই অর্থ আমাদের নেই। কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে উইন ওভার করার জন্য। কিভাবে আমরা মানুষকে, কিভাবে রাজনৈতিক বা মতাদর্শগত বা শ্রেণী আন্দোলন, ক্লাসকে আমরা জুড়ে, শ্রমিকদের, কৃষকদের দাবি দেওয়াগুলোকে, বেকারদের দাবি দেওয়াগুলোকে নিয়ে, এই যে দেখুন না বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ 2 বছর হয়ে গেল কোনো ভাইস চ্যান্সেলার নাই, ভাবুন তো।
কটা এই যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল করেছে, কটা জায়গায় কটা ডাক্তার আছে? প্রাইমারি স্কুলগুলি যান, হাই স্কুলগুলিতে যান, কটা টিচার আছে? অশোকদা, আপনি অনেকগুলো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে কি দেখা দিয়েছেন। যাচ্ছে, আমাদের শুধু উত্তরবঙ্গ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নেই। অশোকদা, সেই কারণে আমি অনেকগুলো বলছি যে গুরুত্বপূর্ণ মানুষ প্রশ্ন এগুলো তুলে দিয়েছেন। চায়। অশোকদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর আমি বাংলা বলছে বাকি স্পিকারদের কাছে আসবো। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বাংলায় গেরুয়া বাহিনীর ভরকেন্দ্র উত্তরবঙ্গের 8টি জেলা। বিজেপির সেই তালুকে ভাঙন শুরু হয়েছে। শুধু ভোটের হিসেবে নয়, বিজেপির সংগঠনকেও ধাক্কা দিতে শুরু করেছে তৃণমূল। সেই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের উত্তরবঙ্গ সফরের মধ্যে ডুয়ার্সে ছুটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন। রাজ্য জুড়েই বিজেপিতে কোন্দল। সম্প্রসারণের বদলে ভাঙন প্রকট হচ্ছে গেরুয়া বাহিনীর সংগঠনে। তবে এই ভাঙনের দাপট দক্ষিণবঙ্গে নয়, বিজেপির খাস তালুক উত্তরবঙ্গের 8 জেলাতেই কম বেশি প্রকট হয়ে পড়েছে। দলকে ঘুরে দাঁড় করাতে হলে বিজেপিকে এই 8 জেলার 54টি আসনের সিংহভাগ দখলে রাখতে হবে। কিন্তু কাজটা অত সহজ হবে না, তাই ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও উত্তরবঙ্গের প্রতিনিধি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে ঠাঁই দেওয়াটাও উত্তরবঙ্গবাসীর কাছে সদর্থক বার্তা পৌঁছানোর কৌশল বিজেপির। কিন্তু তাতেও আদৌ দাগ ফেলতে পারেননি সুকান্ত। ওদিকে কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজকে অমিত শাহ স্বয়ং রাজ্যসভায় পাঠালেও তা বস্তুত গেরুয়া শিবিরের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে একজনকে রাজ্যসভার মতো মহার্ঘ টিকিট দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পদ্ম শিবিরের সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাধারণ বিজেপি কর্মীর কোনো সম্পর্ক নেই। উল্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক অনেক স্বাভাবিক। সবচাইতে বড় ধাক্কা, গত লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠা ডুয়ার্সের হেভিওয়েট নেতা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদান। অবস্থা এমনই যে মমতার সফরের মধ্যেই বার্লার এলাকায় বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন শুভেন্দু। রাজ্য জুড়ে চলা বিজেপির তিরঙ্গা যাত্রায় যোগ দিতে সোমবার শুভেন্দু জলপাইগুড়ির বানারহাটে গিয়ে কর্মীদের মনোবল বাড়াতে চেয়েছিলেন। চা বাগান অধ্যুষিত এই এলাকায় একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। স্বাভাবিকভাবেই তা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ঘটনাচক্রে এই ডুয়ার্সে বিজেপির শক্ত ঘাঁটি। কিন্তু লোকসভায় মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে জিতে সাংসদ হন। তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে বিজেপির আসন ছিনিয়ে নেয় তৃণমূল। 2024 সালে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চা বাগান শ্রমিকদের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার ছিটে ফোটা প্রতিফলন বাস্তবে ঘটেনি। মাদারিহাটের উপনির্বাচন উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের সমর্থনের ভিতের জমি আলগা করে দিয়েছিল। এবার এলাকার ভূমিপুত্র বার্লাকে পাশে পেয়ে তৃণমূল চা বাগানে পদ্ম শিবিরে বড়সড় ধস নামানোর প্রস্তুতি নিয়েছে। উত্তরবঙ্গ সফরে পাহাড় থেকে সমতল একটাই বার্তা মমতা দিতে চেয়েছেন, তা হলো দক্ষিণ বনাম উত্তর এই বিভাজন তিনি মুছে দিতে চান। উল্টোদিকে বিজেপির একাধিক নেতা উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি তুলে বিভাজনের রাজনীতিকে উস্কে দিয়েছেন। স্বভাবতই এই আবহে মমতার শিল্পবান্ধব ভূমিকা আর উন্নয়নমূলক পরিষেবা প্রদান যেভাবে তৃণমূলকে জমি ফেরাতে চলেছে, তাতে বিজেপি শিবিরের চাপ বৃদ্ধি স্বাভাবিক বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি। আমি জয়ের কাছেই শুরুতে আসবো। জয়, যে উত্তরবঙ্গ যেটা বিজেপির একটা অ্যাডভান্টেজের জায়গা ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস যে ডেইন্ট করছে সাম্প্রতিক উপনির্বাচন থেকে শুরু করে একাধিক ফলাফল এবং সাংগঠনিকভাবেও যে ক্ষয়ের মুখোমুখি তোমরা সাম্প্রতিককালে হয়েছ, তা থেকে এটা স্পষ্ট 2026-এর আগে কোথাও দাঁড়িয়ে কি সেটা তোমাদের অন্যতম মাথা ব্যথার কারণ? প্রথম কথা হচ্ছে সবাই স্কোরবোর্ডটা দেখে যে আলটিমেটলি কি আছে স্কোরে। তো স্বাভাবিকভাবে তুমি এটা বলতেই পারো যে নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলের নিরিখে তোমরা বলতে পারো যে কয়েকটা সিট হয়তো এদিক ওদিক হয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলে রাখি, যে মন্ত্রী বা যে সাংসদ এবারে টিকিট পায়নি বলে চলে গেল, এই রকম নেতারা অ্যাগেইন স্পেসিফাই নেতারা যদি চলে যায়, পার্টির কিছু যায় আসে না। অ্যাগেইন আই রিপিট, কারণ তারা কোথাও না কোথাও তাদের স্বার্থে হানি হয়েছে, কোথাও স্বার্থ চরিতার্থ হয়নি, তার জন্য তারা দলত্যাগ করেছে। এরকম অনেকেই আছে যারা এই দল থেকে ওই দলে যায়। স্পেসিফিক্যালি ওখানে দেখার বিষয় থেকে যায় যে তারা কিছু পায়নি বলে তারা কি এলো, না তারা সমস্ত কিছু ত্যাগ করে এলো কোনো একটা আদর্শের জন্য, সেটাই সবার আগে দেখার বিষয়। এতক্ষণ ধরে অনেকগুলো প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনও অনেক কিছু উন্নয়নের কথা উঠে আসলো, উত্তরবঙ্গ শব্দটা বারবার উঠে এসছে। সেই নিরিখে আমি একটু কয়েকটা কথা বলি। যে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে কন্টিনিউয়াস উনি ওখানকার জন্য বাজেট অ্যালোকেট করেছেন, বিভিন্ন রকম প্রকল্প উনি উদ্বোধন করেছেন এবং আরও উন্নয়ন
উনি করবেন। একটু মেনশন করে দিয়ে রাখি গত বাজেটের কয়েকটা ফিগার, সেটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন 5602 ক্রোর, 5602 কোটি টাকা, এমএসএমই টেক্সটাইল 1228 কোটি টাকা। অন্যদিকে একটু খেয়াল করে সংখ্যাটা শুনবেন, নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের জন্য মাত্র 866 কোটি টাকা। আপনারা এবার ভেবে নিন। দ্বিতীয়, যারা বলছেন যে উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের কাজ চলছে, আরও উন্নয়ন করবেন, একটু বলে রাখি গত বছর এই মুখ্যমন্ত্রী বালুরঘাটে আত্রেয় নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করে দিয়ে এসেছিলেন। সেই বাঁধটা এবছরে ফেব্রুয়ারি মাসে সেটা ভেঙে যায়, সেটা আবার রিপেয়ার করা হয়, আবার গতকালকে না তার পরশুদিন সেটা আবার ভেঙে গেছে। এই হচ্ছে আপনার উত্তরবঙ্গের উন্নয়নের নিদর্শন। এখানে সুদীপের কাছে আসি একটু। হ্যাঁ সুদীপ, তাহলে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, আজকেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দরাজ হস্তে উত্তরবঙ্গের জন্য একাধিক ঘোষণা করেছেন। আসলে কি করে এটা কসমেটিক? আমি প্রথমেই বলবো যে এর আগে পূর্বতন মন্ত্রী বামফ্রন্টের পক্ষ থেকে তিনি অনেক কথা বললেন, দু চারটে কথা বলা খুব জরুরি। উন্নয়ন, ধর্মীয় রাজনীতি, মেরুকরণ ইত্যাদির কথা বলছিলেন। আমার সিপিএমের প্রতিনিধির কাছে বা সিপিএম দলের কাছে অশোকবাবু যদি দেখেন, প্রশ্ন থাকবে যে মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য কতবার পাহাড় সফর করেছিলেন। আমার প্রশ্ন থাকবে যে গোর্খাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তীমিত করতে বামফ্রন্ট সরকার কতটা সফল হয়েছিল। আমার প্রশ্ন থাকবে যে কেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মতো একটা প্যারালাল সংস্থা তৈরি করে পাহাড়ের মানুষের কথা, পাহাড়ের মানুষের উন্নয়ন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, ভাবতে পেরেছেন, বিকল্প পথ শান্ত পাহাড় 2011-র আগে আপনি নিজে কভার করেছেন। সেই সময়ে যে সময়ে ওই গোর্খাদের আন্দোলন, সেই আন্দোলন কি পর্যায়ে গেছিল এবং পরবর্তীতে পাহাড়কে শান্ত করার ক্ষেত্রে বর্তমান বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি ভূমিকা রেখেছে সেটা অনস্বীকার্য। এবং তৃণমূল কংগ্রেসের 2011-র ইস্তাহারে ছিল এটা যে আমাদের লক্ষ্য শান্ত পাহাড়, শান্ত জঙ্গলমহল। আজকের সময়ে এক দশক পরে দাঁড়িয়ে যখন আমরা সত্যিই দেখি, এক দশকের বেশি সময় পরে, যে নির্বিঘ্নে দার্জিলিং থেকে গ্যাংটক, সিকিম দেখুন কিভাবে পর্যটকরা যাচ্ছে। সুতরাং পাহাড়ের উন্নয়ন যে হয়েছে, রাস্তাঘাট, হাসপাতাল থেকে শুরু করে, এবং আজকেও মুখ্যমন্ত্রী, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কথাও শুনলাম, আজকেও প্রায় 100 শয্যা বাড়ানো হয়েছে। আমি বামফ্রন্টের পূর্বতন মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়নের মন্ত্রী ছিলেন, তাকে এবং তার দলকে প্রশ্ন রাখবো। তিনি বললেন খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা জানি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একথা ঠিক যে প্রায় 2 বছর হয়ে গেছে ভাইস চ্যান্সেলর নেই। আচ্ছা, সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট রায় রয়েছে যে রাজ্য সরকারের সাথে সমন্বয় রেখে ভাইস চ্যান্সেলর তৈরি করতে, মানে অ্যাপয়েন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি যতদূর জানি যে সিপিএমের বেশ কিছু মামলাবাজ লোক আছেন যারা কথায় কথায় কোর্টে যান, কোর্টে পিআইএল করেন, কারো কারো চাকরি আটকে যায়, তাতে চাকরি চলে যায়, হাজার হাজার লোক রাস্তায় বসে থাকে, পরিবারগুলো ভেসে যায়। এই যে 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে রাজ্যপাল দিনের পর দিন বিলগুলোকে ফেলে রাখেন, বামফ্রন্টের প্রতিনিধি, বর্তমানে রাজ্যসভার সাংসদ, তিনি প্রখ্যাত আইনজীবী, তিনি কেন একটা মামলা করেন না, একটা পিআইএল করেন না? আমার এখানে একটা প্রশ্ন, যেটা তুমি বললে যে এই যে উন্নয়নের কথা তুমি বলছো, যে যেভাবে অ্যাটেনশন দেওয়া হয়েছে উত্তরবঙ্গে, যেভাবে, এবং শুধু তাই না, তোমাদের নেতা নেত্রীদের তরফ থেকে একাধিকবার এও বলা হয়েছে যে উত্তরবঙ্গ এই থিওরিটাতেই তোমরা বিশ্বাস করো না, কারণ সেটার মধ্যে কোথাও একটা দূরত্ব তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে, জন বার্লা তো ওই থিওরিটাতেই বিশ্বাস করেন। তিনি তো পৃথক উত্তরবঙ্গের দাবিতে একাধিকবার সোচ্চার হয়েছেন। অর্থাৎ তিনি তো মনে করেন, তিনি নিজেই তো এই উন্নয়নের যে তোমাদের থিওরিটা, উন্নয়নের যে তত্ত্বটা, উন্নয়নের যে কনফিডেন্সটা, সেটাকে তিনি রিনাউন্স করেছেন। তিনি মনে করেছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত, এবং যে কারণে তিনি একাধিকবার সুর চড়িয়েছেন। শুভেন্দু অধিকারী 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, প্রত্যেকটা সভা থেকে বিজেপিকে সাম্প্রদায়িক বলে গালাগাল দিতেন। 2020-তে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবার পরে উনি এই মুহূর্তে তৎকাল বিজেপির সবচেয়ে বড় সনাতনী নেতা।
তা আমি বলবো যে তিনি বিজেপিতে থাকাকালীন, তৃণমূলে থাকাকালীন তার যা বক্তব্য ছিল, নিশ্চয়ই তৃণমূলে বিজেপিতে যাওয়ার পরে তার বক্তব্য এক নেই। আগে তিনি বিজেপির সাংসদ ছিলেন, বিজেপি দলের বক্তব্য জন বার্লাকে কনভিন্স করতে পেরেছো যে আসলে প্রচুর উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে? অবশ্যই, নিশ্চয়ই। আপনি এই যে বিজেপির প্রতিনিধি বললেন যে জন বার্লা টিকিট পায়নি বলে চলে এসছে, সুমন কাঞ্জিলাল তো বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছে ওখানে, সে কেন তৃণমূল কংগ্রেসে এলো? এটা উপলব্ধি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এক দশকের বেশি সময় ধরে উত্তরবঙ্গের সার্বিক যে উন্নয়ন করেছেন। আমি দল মত নির্বিশেষে বলছি, কলকাতা থেকে গাড়ি করে একবার যান, ট্রেন হেলিকপ্টার ছেড়ে গাড়ি করে রাস্তাঘাটটা দেখুন যে কি হয়েছে। আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, প্রধানমন্ত্রীরও যে পশ্চিমবঙ্গ সফরের কথা জানা যাচ্ছে, যেটা এই মাসের শেষেই, সেখানে তার যে আইটিনারি, তাতে আলিপুরদুয়ার থাকছে বলে এখনো পর্যন্ত খবর। উত্তরবঙ্গ 2026-এর আগে আলাদাভাবে ফোকাসে বিভিন্ন রাজনৈতিক দলের, তোমাদের ফোকাসে উত্তরবঙ্গ কতটা? আচ্ছা, আমি সেই প্রশ্নের উত্তর দেবো। তার আগে জাস্ট একটা ফ্যালাসি একটু বলে নিই। উত্তরবঙ্গ কতটা উন্নয়ন হয়েছে আমি জানি না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে হন তিনি আর ভোট জিততে পারেন না, এটা গৌতম দেব হোক, সেটা রবীন্দ্রনাথ বাবু হোক, এমনই ফাঁড়া ওই সিটটাতে, সেই সিটটা। এবং আমি দায়িত্ব নেব যে এবার সাবিনা ইয়াসমিন ওখানে আছে, একটা সিটও যদি তৃণমূল হারে সেটা হচ্ছে মোথাবাড়ি, এবং সেখানে সাবিনা ইয়াসমিন হারবে। এটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের অ্যাকচুয়াল গলার কাটা, 1 নম্বর। 2 হচ্ছে যেটা খুব দামি কথা বললো, যে ঠিকই তো, যে উত্তরবঙ্গ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কেন নিয়োগ করা যায়নি, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে উত্তরবঙ্গ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কেন গ্রেফতার হয়েছিলেন সুবীরেশ বাবু এসএসসি মামলায়, যে মামলায় সারা এবং অন্যান্য যে শিক্ষা দুর্নীতি, উত্তরবঙ্গের উন্নয়ন। ওমপ্রকাশ মিশ্র ছিলেন। আচ্ছা, আমি না তোমাকে আমি মনে করি গ্রেফতার, একজন ভিসি তো গ্রেফতার হয়েছে। এবার সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে, মানে ভাইস চ্যান্সেলরের যদি চ্যান্সেলরটা বাদ দিয়ে শুধু ভাইস থেকে যায় তাহলে এটা হয়। যাই হোক, কাজের কথায় ফেরত আসি। উত্তরবঙ্গ নিয়ে উন্নয়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলেছেন আমি সেটা উল্লেখ করি। মে 24 এবং 2রা আগস্ট 24 রামকৃষ্ণ মিশনের জমি ইল্লিগাল ভাবে এনক্রোচ হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কি বললেন, এই যে জমি মাফিয়াদের আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। কাকে গ্রেফতার করলেন? রঞ্জনশীল শর্মা, যিনি গাজলডোবায় ভোরের আলোর জমি এবং 1.33 একর। তখন প্রশ্নটা আসবে যে এটা উনি পেলেন কি করে? উত্তর, তুমি জানো যে পাহাড় এবং নদীচরের ক্ষেত্রে জমির ঊর্ধ্বসীমা আইনের একটা বক্তব্য থাকে, যে কোনো জায়গাতে যে কোনো কিছু করা যায় না। 2, গৌতম গোস্বামী জলপাইগুড়ি শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মেম্বার, কে গ্রেফতার করেছে? আমি গ্রেফতার করেছি, ও গ্রেফতার করেছে, তুমি গ্রেফতার করেছো। দল বদল নিয়ে কথা হচ্ছিল, এই প্রথমবার নাকি উইলসন চম্পামারিকে মনে আছে, বাংলার নিজস্ব পুষ্পারাজ, যে হচ্ছে রেড স্যান্ডেলউড বাংলা থেকে জয়গাঁও দিয়ে করেছিল, সীমা সুরক্ষা ধরল। দল বদল নিয়ে কথা হচ্ছিল না? তৃণমূলের বিধায়ক বিজেপিতে গেল, বিজেপিতে 2019 সালে প্রায় ক্যান্ডিডেট হয়ে যাচ্ছিল, বিজেপির লোকজন বললো কেন একে নেওয়া হচ্ছে? প্রথমবার দেখছি নাকি আমরা? এবার আসা যাক উন্নয়নের প্রশ্ন। উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টিং কথা বললেন। আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সর্বময় সব সিদ্ধান্ত নেন। উনি বললেন আমরা তো শুধু একটা জায়গায় লড়ি। আমি জানি না কার সিদ্ধান্তে বা কার নির্দেশে গোয়া, আসাম, মেঘালয়তে তৃণমূল, ইনফ্যাক্ট আসামে এবার পঞ্চায়েত নির্বাচনে কার নির্দেশে লড়তে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে তোমাদের প্রতিবেদনে দেখিয়েছে, আমরা তো শুধু একটা জায়গায় লড়ি, বাকিটা তৃণমূল লড়েছে, জিতেছে। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু দুর্ভাগ্য লাগে কোথায় বলো তো, যখন মোথাবাড়িটা জ্বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিখারি পাসওয়ান মারা গেলে আকবর আলী খন্দকারের সাইকেলের পেছনে গিয়ে ভিক্টোরিয়া জিটমলিকে বলতে পারে এটা ভিক্টরি পাসওয়ান, মোথাবাড়িতে আজ অব্দি যেতে পারিনি। আমি আশা করবো ফেরবার সময় উনি যে রাস্তার কথা একটু আগে সুদীপ বলছিল সেই রাস্তা দিয়ে এসে ওখানে মোথাবাড়িতে গিয়ে 3 দিন দাঁড়িয়ে বলবেন যে আমার ভুল হয়েছিল, যে সেই সময় আমি রায়টা থামাতে পারিনি, আমি আমার দুর্ভাগ্যবশত আমার এবং প্ররোচনাতে এই জিনিসটা হয়েছে, সেটা স্বীকার করতে হবে। ঈশা খান চৌধুরী 5 দিন কোথায় ছিল? একদম কোথায় ছিল, একদম ইটেনারি আছে, সে তো ভূমিপুত্র। ঠিক বলছি, ঈশা খান চৌধুরীকে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী করে প্রশ্নটা করা উচিত, আমিও তাই চাইছি। আমি আসবো, আমি সম্বিতের কাছে আসি। সম্বিত, উত্তরবঙ্গ 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা ক্রুশিয়াল?
ক্রুশিয়াল যেদিক থেকে দেখতে হবে সেটা হচ্ছে বিজেপির জন্য বেশি ক্রুশিয়াল। কারণ যদি আমরা দেখি যে বিজেপির প্রায় 30 জনের মতো বিধায়ক উত্তরবঙ্গের জেলাগুলো থেকে রয়েছে এবং তারা যে স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিছুটা ধাক্কা খেলেও বা উপনির্বাচনগুলোতে কিছুটা ধাক্কা খেলেও লোকসভা নির্বাচনে কিন্তু মোটামুটি কুচবিহার আসনটা ছাড়া মোটামুটি তারা তাদের আসন ধরে রাখতে পেরেছে। কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা বরাবরই দেখেছি, মানে 2019-এর পরে 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূল তাদের যে ক্ষয়ে যাওয়া মাটি ছিল সেটা খানিকটা হলেও উদ্ধার করতে পেরেছে বিধানসভার নিরিখে। কিন্তু তবুও তৃণমূলের জন্য এটা খুব একটা ভালো ফলাফল কিন্তু হয়নি দক্ষিণবঙ্গের তুলনায়। এখন তৃণমূলের প্রবলেম যেটা সেটা হচ্ছে, এটা সম্ভবত তোমার প্রোগ্রামেই আগে আমি বলেছি, তৃণমূল মূলত দক্ষিণবঙ্গের পার্টি এবং তারা অর্গানিক ভাবে উত্তরবঙ্গে তাদের সংগঠন নেই। সেখানে হয় কংগ্রেস শক্তিশালী ছিল, বা সেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ছিল, বা আরএসপি শক্তিশালী ছিল। সেইখান থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠন তৈরি করার চেষ্টা করেছে। এবং একথা ঠিক, যেটা সুদীপ বলছিলেন, যে একথা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বহুবার উত্তরবঙ্গ সফরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দার্জিলিং এর যে সমস্যা সেটা সমাধান করার একটা চেষ্টা করেছেন, সেটা শান্ত রয়েছে পাহাড়, সেটাও ঠিক কথা। চা বাগানে গেছেন, সেটাও ঠিক কথা। কিন্তু তবুও সেখানে স্থানীয় কিন্তু কোনো শক্তিশালী নেতা, উদয়ন গুহ এবং গৌতম দেব ছাড়া, তারা কিন্তু সেরকম স্থানীয় যে নেতা যারা সংগঠনটাকে গুছিয়ে নেবে নির্বাচনের জন্য, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পায়নি। এবং সেই জন্য জন বার্লার মতো একজন নেতাকে ধরতে হচ্ছে, সেখানে সুমন কাঞ্জিলালকে নিয়ে আসতে হচ্ছে বিজেপি থেকে। তো এই যে জায়গাটায় দাঁড়িয়ে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় যদি উত্তরবঙ্গে একই রকমের ফলাফল করেন, তাদের খুব একটা ফলাফলের রেট হবে না। কিন্তু এই যে উত্তরবঙ্গ অধরা থেকে যাচ্ছে তৃণমূলের জন্য, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু 2026-এ নির্বাচন তৃণমূলের জন্য খুব জরুরি একটি নির্বাচন এবং খুব উত্তরবঙ্গ খুব প্রচন্ড গুরুত্বপূর্ণ। সেদিক থেকে বিজেপির আবার উল্টো দিক থেকে কিন্তু দেখতে হবে যে তাদের যে সংগঠন ভেঙে যাচ্ছে বলে একটা আপাতভাবে মনে হচ্ছে, সেইটা তারা ধরে রাখতে পারে কিনা। কারণ উত্তরবঙ্গের অনেক রকমের ইস্যু রয়েছে, যে রাজ্য ভাগ করা, সেখানে কামতাপুরী আন্দোলন, সেখানে গ্রেটার কুচবিহারের আন্দোলন, সেখানে রাজবংশী ভোট, অনেক রকমের ছোট ছোট ফ্যাক্টর কিন্তু উত্তরবঙ্গে কাজ করে। আর শুধুমাত্র উন্নয়ন দিয়ে কিন্তু সেই ফ্যাক্টর গুলোকে পুরোপুরি অ্যাড্রেস করা বোঝা যায় না। আমি এখানেই আসবো জয়ের কাছে, যে জয়, আমরা যদি দেখি যে এই পশ্চিমবঙ্গে 2009 সালে প্রথম যে আসনটা বিজেপি 2009 সালে প্রথম যে বিজেপি সাংসদ হিসেবে যে আসনটা পায় সেটা দার্জিলিং, এবং সেখানে আমরা দেখেছিলাম যে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থন নিয়ে তারা তাদের সাংসদ পেয়েছিল। পরবর্তীকালেও তারা একাধিকবার গোর্খা জনমুক্তি মোর্চা তাদের সমর্থনে সেখানে লড়েছে। কিন্তু পরবর্তীকালে বারবারই এই অভিযোগটা উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চা বা দার্জিলিংয়ের মানুষের তরফ থেকে, যে তাদের রাজনৈতিকভাবে, তাদের ইলেকটোরাল পলিটিক্সের খাতিরে তাদের ইউজ করা হয়েছে। আমরা এই ক্ষোভটা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন আনন্দ মহারাজ থেকে শুরু করে একাধিক মানুষের কাছ থেকে এই অভিযোগটা পেয়েছি, যে বিজেপি একদম ভোট পলিটিক্সের জন্য তাদের বিভিন্ন আশ্বাস দিয়েছে, যেগুলো কোনোটাই কার্যকরী হয়নি। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের বিজেপি নেতারা যে অবস্থান নিচ্ছেন, দক্ষিণবঙ্গের বিজেপি নেতাদের অবস্থান তার থেকে সম্পূর্ণ আলাদা। তো যে সময় বিজেপির সেখানে স্ট্রং হোল্ড হয়েছিল, আসলে সেই আশ্বাসের জায়গাগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে পারেনি বিজেপি। কোথাও একটা বিশ্বাস ভঙ্গ হয়েছে, সেই জায়গাকে সত্যি রিগেইন করতে পারবে, ধরে রাখতে পারবে বিজেপি? প্রথম বলি, যে কটা কথা আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো, স্ক্রিপ্ট দিয়ে দেবো, পয়েন্টার্স দিয়ে দেবো, যে কটা কথা এবং যে কটা প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী 2024 এসে বলে গিয়েছিলেন এবং তার আগেও যারা নেতারা বলে গিয়েছিল, প্রত্যেকটা সেগুলো কিন্তু কাজ হয়েছে। এবং আগের তুলনায় যদি কম্প্যারিজন করেন, যদি সেটা কোথাও রেল লাইন থেকে শুরু করে হোক, স্টেশন থেকে শুরু করে হোক, লোকাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে হোক, সব কটা কিন্তু ইনক্রিজ করেছে। আমি ডেটা দিয়ে বলে দেবো। কিন্তু একটু আগে সুদীপদা বলছিলেন যে একটা কোনো হসপিটাল বোধহয় কিছু বেড অ্যাডিশন করেছে মুখ্যমন্ত্রী, উনি বলছিলেন। আমি তাহলে সুদীপদাকেই প্রশ্নটা করতে যাই, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো, এইমসের জন্য যখন জমি চাওয়া হলো তৃণমূল সরকারকে, যে আপনারা রায়গঞ্জে আপনারা সরকারি জমি দিন, ওখানে এইমস হবে, সেই এইমসের হসপিটালে কি শুধুমাত্র তৃণমূল কর্মীরা যেত?
সেখানে তো সাধারণ মানুষদের জন্য সুস্থ চিকিৎসার ব্যবস্থা থাকতো। এইটা কেন ওনারা দিলেন না? একটু শেষ করে নিচ্ছি। দ্বিতীয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ শুধুমাত্র কিন্তু ট্যুরিজমের জায়গা নয়, এবং যে দ্বন্দ্বের কথা বললেন, আমি তো আপনাদের টেলিভিশনে রীতিমতো শুনেছি ববি হাকিম আমি বলছি এক সেকেন্ড, একটু লিডারশিপের ব্যাপারটা বলি। সেটা হচ্ছে ববি হাকিম এখান থেকে বলছেন যে উদয়ন গুহ পাগল, উন্মাদ। তো এই হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন দ্য কলকাতা লিডার্স এন্ড উত্তরবঙ্গ লিডার্স। দ্বিতীয়, না একটু বলে দিই, আপনার উন্নয়ন নিয়েই বলছি, আপনি একটা কথা বলুন, তাহলে উত্তর দিন যে আজকে যে এইমস হসপিটালটা খোলার কথা ছিল রায়গঞ্জে সরকার জমি চেয়েছিল, আপনারা কেন দিলেন না? খুব সংক্ষেপে দেখুন, আমি বিজেপির এতজন সাংসদ ছিলেন, 2019 সালে গোটা উত্তরবঙ্গে পদ্মফুল ফুটেছে। তারপরে আপনি আমাকে বলুন যে এই যে কোচবিহার, গ্রেটার কোচবিহার, যাদের নেতাদেরকে উস্কানি দিয়ে আপনারা ওখানে ক্ষমতা দখল করেছিলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য আপনি বলেছেন সব কাজ আছে, পয়েন্টার দিয়ে দেবেন। 3টে কাজ বলুন। আপনার সরকার 14 থেকে 24 ক্ষমতায় ছিল, এই টার্মটা বাদ দিচ্ছি, 3টে কাজ বলুন উত্তরবঙ্গের জন্য যেটা বিজেপির সরকার করেছে। বাগডোগরা এয়ারপোর্টের এক্সপ্যানশন হয়েছে, কুচবিহার এয়ারপোর্টের এক্সটেনশন মানুষের উন্নয়নের কাজ, কুচবিহার স্পোর্টস আপনি জনসাধারণের জন্য কি করেছেন? এই ন্যাশনাল হাইওয়ে কি শুধুমাত্র আপনি নাকি? আপনি চা বাগানের জন্য 400 প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। 30 সেকেন্ড আমাকে শেষ করতে হবে। চা বাগান খোলার কথা ছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদী নিজে চা বাগান দুটো কথা বলে নিন। আমাকে শেষ করতে হবে। আসাম এবং পশ্চিমবঙ্গ হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। আসামে বরাক ভ্যালিতে মিনিমাম ওয়েজেস হচ্ছে 210 থেকে 228 হয়েছে, আমাদের এখানে 228 থেকে 250, যেটা দাবি হচ্ছে গিয়ে 392 টাকা। এবার হচ্ছে সবাই উন্নয়ন নিয়ে কথা বলছে, যেটা নিয়ে না বললে একটু অসুবিধা হবে। এমসে রায়গঞ্জ হতে দেয়নি, সেটা তো সবাই জানে। জাস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 1961-তে আমরা তৈরি করেছি। তেনজিং নরগে বাস স্ট্যান্ড 1984-তে তৈরি হয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 1968-তে তৈরি হয়েছে। এনবিএসটিসি 1960-এ তৈরি হয়েছে। টি বোর্ড এই তোমার এখান থেকে একটু দূরে 1953-তে তৈরি হয়েছে। আজকে গত 10 বছরে তারপরে আমরা শাসনে ছিলাম না। আবার বলবে গান্ধীজি ভারতবর্ষের পতাকা এঁকেছিলেন তাই কংগ্রেসকে ভোট দাও। পড়িস না, গান্ধীজি ওটা বানাননি। আমি বলছি যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে আমার শাসনে ছিলাম, এনবিএসটিসি তৈরি হয়েছিল। প্রশ্নটা উঠলো তোর গায়ে লাগছে কেন? তুই আজকে কাজ করতে পারছিস না, বলবো কাজ করতে পারছিস না। আমার দল নিয়ে ভাবতে হবে না। ছিল আরে আমার দল নিয়ে ভাবতে হবে না। আমি বলতে চাই যে ওরা 10 বছরে কি কাজ করছে। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ। বোঝাই যাচ্ছে নির্বাচন আসছে, উত্তরবঙ্গ ফোকাস সমস্ত রাজনৈতিক দলের। শেষ পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের মন কারা পান তার উত্তর দেবে ভবিষ্যৎই। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।